হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা পৌঁছে গেছি 6 নম্বর ক্লাসে। WBSLST ফিজিক্যাল সায়েন্স 9-10 এর ফিজিক্স পার্টটা নিয়ে আমি আলোচনা করছি। তো এটি হচ্ছে 6 নম্বর ভিডিও। তো আমরা আগের 5টা ভিডিওর মধ্য দিয়ে কিন্তু এই যে প্রথমের টপিকগুলো টিল রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা ফ্রম রেস্ট অ্যান্ড মোশন, রেফারেন্স ফ্রেম, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করা হয়েছে এবং তোমাদের স্ট্র্যাটেজি কী হবে, তোমরা ফার্দার কীভাবে প্রিপারেশন নিলে সেই সমস্ত টপিক থেকে তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে, সেই স্ট্র্যাটেজি বা সেই ট্রিক্সগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, কেননা ওই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা না একটা প্রশ্ন পাবেই তোমরা এবং একাধিক প্রশ্ন পেতে পারো, একের বেশিও তোমরা পেতে পারো। আগের বছরগুলোতে যেমন ভেক্টর থেকে একটা ছিল আর এই টপিকগুলোর থেকে মোটামুটি একটা প্রবলেম ছিল। তো মোটামুটি এই টপিকগুলোর থেকে তোমরা একটা দুটো প্রবলেম পেয়ে যাবে, ভেক্টর থেকে মোটামুটি একটা দুটো প্রবলেম পেয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট এই ছোট্ট কয়েকটা টপিক রয়েছে, তোমরা অবশ্যই আগের 5টা ভিডিও দেখে নিও। এবার আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব এই নিউটনস লস অফ মোশন থেকে টিল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম পর্যন্ত থিওরি কমপ্লিট করানোর। ঠিক আছে, যদি না ভিডিওটি খুব বড় হয়ে যায় আমি চেষ্টা করব এই সমস্ত কিছু আলোচনা করার এবং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এর যে আলোচনা সেটাও এই ভিডিওতে করার। এবং যদি দেখি যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাহলে এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম পার্টটা আমি পরের ভিডিওতে করব এবং সেই সঙ্গে পরের ভিডিওতে কভার করা হবে যেই টপিকটা আমরা আজকে পড়ব, যেই টপিকগুলো, টপিকটা নয়, একটা টপিক নয়, যেই টপিকগুলো আমরা আজকে পড়ব সেই টপিকের উপর বেস করে কী ধরনের নিউমেরিক্যালস প্রবলেম আসে, কী ধরনের নিউমেরিক্যালস প্রবলেম আসতে পারে সেগুলো। এবং সেই সঙ্গে প্রত্যেকটা টপিকের শেষে যেরকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যে তোমাদের নেক্সট স্ট্র্যাটেজি কী হবে যাতে এই টপিকটা ফুললি 100% মানে তোমরা প্রিপারেশন করতে পারো, কিভাবে করবে, নেক্সট তোমাদেরকে আরও কতটা কোথা থেকে কিভাবে পড়তে হবে সেটাও কিন্তু আমি বলে দেব। তো চলো শুরু করা যাক নিউটনস লস অফ মোশন থেকে, মানে নিউটনের যে গতিসূত্র রয়েছে, নিউটনের 3টে গতিসূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা প্রথমটার থেকেই শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। So here is my favorite book. As you all know, আমার কাছে খুব বেশি সংখ্যক বই নেই, একটা দুটোই বই রয়েছে। কেন নেই সেই কারণটাও আমি আগের ভিডিওগুলোতে বলেছি। আর এই বইটা আমার ভীষণ প্রিয়, আমি এই বই থেকেই শেয়ার করব। তো আশা করি এই লগুলো নিয়ে, মানে এই নিউটনস লগুলো নিয়ে তোমাদের কারোরই কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, আমি বাংলাই বলবো, যদিও এখানে ইংলিশে লেখা আছে, আমি বাংলাতেই বলবো, কেননা আমরা প্রত্যেকেই বাংলা যে 3টে সূত্র সেটা সম্পর্কে মানে ভীষণভাবে পরিচিত। যেমন প্রথম সূত্রটা কি বলেছে, নিউটনের প্রথম সূত্র বলে যে বাইরে থেকে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে কি হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। তাই তো, এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। মানে বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এখানেও সেটাই বলেছে, এভরিবডি কন্টিনিউস টু বি ইন স্টেট অফ রেস্ট or of uniform motion in a straight line unless compelled by some external force to act otherwise. External force মানে বাইরে থেকে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। এবার তোমরা কি করবে, আচ্ছা আমি মনে করিয়ে দিতে ভুলে গেছি, আশা করি তোমরা এই ব্যাপারটা খেয়াল করবে। আমি যেমনটা বলেছি যে যখন আমার ভিডিওগুলো দেখবে তোমরা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবে। আর এগুলো যেহেতু সিলেবাস ওয়াইজ করা আছে কোনো অসুবিধেই হবে না, তোমরা যেখানে পড়ছো আর কি, তোমরাও নিশ্চয়ই সিলেবাস ওয়াইজই পড়ছো, টপিক ধরে ধরেই পড়ছো। এরকম তো নয় যে মাঝখান থেকে একটা টপিক পড়লে তারপরে আবার লাস্ট থেকে পড়লে তারপর আবার ফার্স্ট থেকে পড়লে, এরকমটা নিশ্চয়ই নয়। দিস ইজ ইম্পসিবল অ্যান্ড দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তো
তোমরা যেখানে এই টপিকগুলো পড়ছো সেখানে সুন্দর করে লিখে রাখবে তোমাদের মতো করে। তোমার যদি মনে হয় যে এই বই থেকে এই সংজ্ঞাটা তোমার সহজ মনে হচ্ছে, তাহলে এটাও লিখতে পারো। বা তুমি তোমার মতো করে, তোমার কাছে যে বইই থাকুক না কেন, তুমি সেখান থেকে তোমার মতো করে শর্টলিও লিখতে পারো, ফুল লেখার দরকার নেই। বা তুমি যদি মনে করো না নিউটনের প্রথম সূত্র আমি জানি, সেটা লেখার কোনো দরকার নেই, ইটস ওকে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি তোমার মতো করে তৈরি করবে নোটসগুলো, শর্ট নোট যেটাকে বলে। আমি আগেও বলেছি তোমার কিন্তু একটা শর্ট নোটস তৈরি করতে হবে টপিক ওয়াইজ। সেখানে ফর্মুলা থাকবে, সূত্র থাকবে, সংজ্ঞা থাকবে, বিভিন্ন রকমের ইকুয়েশনস থাকবে। ওকে, তো প্রথম সূত্রটা বললাম। এবার যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা নিউটনের, দেখো নিউটনের প্রথম সূত্রে আমরা কি বললাম, যে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে বাইরে থেকে আমরা কি প্রয়োগ না করলে, উত্তরে কি পাচ্ছি, বল প্রয়োগ না করলে। তাহলে বাইরে থেকে কি এমন আমরা প্রয়োগ করি, বা বাইরে থেকে যেটা প্রয়োগ করা হয় যার জন্য একটা বস্তুর স্থির অবস্থার পরিবর্তন হয় বা গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুটা কি, সেটা হচ্ছে ফোর্স। তাহলে ফোর্সের যে ডেফিনিশন সেটা কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। এখানে দেখো বলা আছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন ডিফাইন্স ফোর্স। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা লিখে রাখো শর্টলি, এক লাইনে বাংলাতে লিখে রাখো যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই বা বলের ধারণা পাই। ওকে, আর নিউটনের দেখবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের যে পরিমাপ F = ma, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্স = মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাবো। ওকে, তো নিউটনের প্রথম গতিসূত্র হয়ে গেল। এবার চলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখে নেব। তো এই হলো আমাদের নিউটনের সেকেন্ড ল। আর এই যে ব্যাপারটা বই থেকে শেয়ার করার, এই ব্যাপারটা কিন্তু যারা নতুন দেখছো তারা কিন্তু নেগেটিভ ওয়েতে নিও না। আমি আগের ভিডিওগুলোতে বলেছি কেন আমি লিখে লিখে পড়াচ্ছি না, কেননা আমার ভীষণই সময়ের অভাব, খুব 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 বেশি সময়ের অভাব, এবং তোমাদেরও আশা করি সময়ের খুব অভাব। এবার আমি এই সেম জিনিসটা কিন্তু আমি লিখে লিখে বলতেই পারি, তাতে কি হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও টাইম কনজিউমিং হবে বেশি, আমারও সময় অপচয়টা বেশি হবে। আর এগুলো এরকম কোনো টাফ বিষয় নয় যে তোমাদেরকে লিখে লিখে না বললে বা একদম গুলিয়ে না খাওয়ালে বুঝতে পারবে না। আর এই বিষয়গুলো এমনও নয় যে হচ্ছে মনে করো যে কোচিং পড়াচ্ছে বা অন্য যে টিচাররা আছে তারা নিজেদের আর কি মস্তিষ্ক থেকে বের করে তারপরে শেয়ার করছে, নিজেদের মস্তিষ্ক প্রসূত, এরম ব্যাপার তো নয়। এগুলো হচ্ছে ইউনিভার্সাল ল, প্রত্যেকটা বইয়ে একই রকমভাবে লেখা, কারো মানে নর্মাল কোনো মানুষের মাথার থেকে বেরোয়নি এগুলো, তো আমরা বই থেকে শেয়ার করতেই পারি। এখন যেহেতু আমাদের সময়ের অভাব, তাই জন্য অত বেশি লিখে লিখে ইন ডিটেলসে আমি কোনো ভিডিওই তৈরি করব না। কিন্তু তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো, যখন অনেক বেশি সময় ছিল, তো সেই ভিডিওগুলোতে দেখবে প্রত্যেকটা ফর্মুলা লিখে লিখে, প্রত্যেকটা থিওরি লিখে লিখে আমি এক্সপ্লেইন করেছি। এখন যেহেতু সময়ের অভাব, তাই জন্য আমি আমার কাছে যেই বইটা রয়েছে আমি সেই বই থেকেই তোমাদের এক্সপ্লেইন করব। এবং তোমরা যদি চাও এই বই থেকেও নোট তৈরি করতে পারো, বা তোমাদের কাছে যে বই রয়েছে সেখান থেকেও নোট তৈরি করতে পারো। ব্যাস, হয় কি মানে বিষয়গুলো হয় কি এই একই জিনিস বারবার বলতে হয়, কেননা কিছুজন থাকে যারা আর কি আগের ভিডিওগুলো দেখেনি, হুট করে নতুন ভিডিও দেখছে, তাদের কাছে মানে বিষয়টা আনকমন হতে পারে, বই থেকে এক্সপ্লেইন করছি কেন করছি, একটা কনফিউশনের জায়গা থাকে, সেটা যাতে না থাকে তাই জন্য আমি ছোট্ট করে একটু বলে দিলাম। যাই হোক, এবার দেখো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা হচ্ছে বলের সংজ্ঞা পেলাম, ঠিক আছে। এবার যেমনটা বলেছি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আমরা বলের পরিমাপটা পাবো। দেখো নিউটন সেকেন্ড ল গিভস আ মেজার অফ ফোর্স, যেমনটা বললাম F = ma, সেটা কি করে এলো আমি একটু বলি। তার আগে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে, যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, অ্যান্ড দ্য চেঞ্জ ইন মোমেন্টাম টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তার মানে এটাকে আমরা যদি বাংলাতে বলি, মানে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক,
এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। এরকম ছিল। মানে এই তিনটে যে সূত্র আমার মনে হয় প্রত্যেকেরই একদম মানে ওই আতা গাছে তোতা পাখির মতো মুখস্থ আছে। যেমন তৃতীয় সূত্রটা, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এই ধরনের আর কি। তো এখানে দেখো একটা নতুন টার্ম যুক্ত হয়েছে যে মোমেন্টাম। তো এই মোমেন্টাম বা ভরবেগটা কী বিষয়? ভরবেগ আর কিছুই না, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর গতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে ভরবেগ। এখানে বলা আছে, দেখো ভরবেগ বা মোমেন্টাম সম্পর্কে, দ্য কোয়ান্টিটি অফ মোশন প্রসেসড বাই মুভিং বডি ইজ নোন অ্যাজ দ্য মোমেন্টাম অফ দ্য বডি। মনে রাখবে যে মোমেন্টামকে পি দিয়ে লেখা হয়, আর মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো মোমেন্টাম ভেক্টর ইজ ইকালস টু মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটিও একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মাস ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে যেমনটা বললাম, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি হুজ ডিরেকশন ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য ভেলোসিটি অ্যান্ড ইটস এসআই ইউনিট ইজ, এসআই ইউনিট মাসের বা ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি, আর হচ্ছে গতিবেগ বা ভেলোসিটির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তো কেজি মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটাকেও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই লাইনটা, এই নীল লাইনটা লিখে রাখো, এই ইকুয়েশনটা লিখে রাখো, আর এই লাইনটাও লিখে রাখতে হবে। ইফ টু বডিজ হ্যাভ সেম মোমেন্টাম দেন দ্য হেভিয়ার বডি উইল হ্যাভ লেজার ভেলোসিটি অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে দুটো যদি বডি দেওয়া থাকে, মনে করো একটা ছোট বডি দেওয়া থাকলো, একটা বড় বডি দেওয়া থাকলো, তাহলে কোনটা হেভিয়ার বডি? এটা হচ্ছে হেভিয়ার বডি, আর এটা লেস মাসওয়ালা বডি। তাহলে দুটো বডি যাদের মোমেন্টাম সেম হলে কি হবে? এই যে হেভিয়ার বডি সেটার যে ভেলোসিটি, সেটার ভেলোসিটি লেস হবে, মানে ভেলোসিটিটা কম হবে। কেননা মোমেন্টাম সমান হতে গেলে কি হবে? দুটোরই মাস ইন্টু ভেলোসিটিটা সমান হতে হবে। তো এটার মাস বেশি, তাহলে ভেলোসিটি কম হবে। এটার মাস কম, তার মানে ভেলোসিটি বেশি হবে। তো এই বিষয়টা মনে রাখবে, সিম্পল একটা বিষয়, একবার মাথায় ঢুকিয়ে নিলেও হয়ে যাবে। মাথায় ঢুকিয়ে সেভ করে রাখো, লক করে দাও, ব্যাস হলো। এইটা গেল একটা বিষয়। এবার এরপরে আমরা সেকেন্ড ল দেখে নিলাম, ফার্স্ট ল দেখে নিলাম, ফার্স্ট ল থেকে কি পাই সেটা দেখে নিলাম। এবার সেকেন্ড ল থেকে আমরা এই এ ফিজিক্যালস টু যে এম এ এই ফর্মুলাটা কিভাবে পাচ্ছি দেখো, খুবই সহজ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বাট আই এম 110% শিওর, আমি 100-এরও বেশি শতাংশ নিশ্চিত যে এই যে প্রবলেমটা বা এই যে ডেরাইভেশনটা, এই যে অ্যানালাইসিসটা, এটা বুঝতে কারোরই কোনো অসুবিধা হবে না। কারণ কেমিস্ট্রিতেও এই ইন্টিগ্রেশন, তারপর আদার্স যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সেগুলো থাকে, ফিজিক্সে তো থাকেই, তো কারোরই বুঝতে অসুবিধা হবে না। ওকে, দেখো মাস মানে আমরা ডিরাইভ করছি হচ্ছে এই ইকুয়েশনটা, এ ফিজিক্যালস টু এম এ, ফোর্স ইজিক্যালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে সেটা আলোচনা করেছি। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টামের যে রাশিমালা সেটা হচ্ছে পি সমান সমান এম ইন্টু ভি। এবার দেখো, যদি সেই বস্তুটার উপরে যদি আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা কি জানি? এই যে ফোর্সটা, সেটা হচ্ছে কোনো বস্তুর, দেখো বাংলাতে বলি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। ভরবেগ মানে পি, তার পরিবর্তনের হার, তার মানে ডিপি বাই ডিটি। ওকে, ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, ইজ প্রপোর্শনাল টু এফ। ওকে, এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি। তাহলে প্রপোর্শনাল সিম্বল সবসময় আমরা যদি তুলে দিই একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এফ ইজিক্যালস টু কে ডিপি ডিটি। তাহলে ডিপি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য বডি ইন দ্য স্মল টাইম ডিটি, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ধরো, পরে দেখবে কে এর মান আমরা 1 বসিয়ে দিতে পারি। ওকে,
এরপর কেটাকে নিয়ে এলাম, এই পি সমান সমান আমরা কি জানি এমভি, পি এর জায়গায় আমরা এমভি লিখে দিলাম। এবার আমরা এই একই রকমভাবে এই এমটা যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, একটা সংখ্যা, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তো কে এর সঙ্গে লিখে দিব এম, তারপর থাকলো ডিভিডিটি। তাহলে উইথ টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ, ডিভিডিটি মানে কি ত্বরণ, মানে অ্যাক্সিলারেশন, ডিভিডিটি মানে হচ্ছে ত্বরণ হয়ে যাবে। তাহলে ডিভিডিটির জায়গায় আমরা এ বসিয়ে দেব, এই ডিভিডিটি হচ্ছে এ, দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড ইন দ্য বডি। তাহলে এখান থেকে লিখতে পারি এ ফিজিক্যালস টু কে এম, ডিভিডিটি হচ্ছে এ এম এ। তারপরে আমরা কে এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব, কে এর জায়গায় 1 বসিয়ে দিলে আমরা পেয়ে যাব এ ফিজিক্যালস টু এম এ। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ক্যালকুলেশনটাতে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি। এবার এইভাবেই আমরা এ ফিজিক্যালস টু এম এ পেলাম। তো আমাদের তো আর এই ডিরাইভেশনটা করে দেখাতে হবে না যে কী করে পেলে দেখাও, শো দ্যাট এ ফিজিক্যালস টু এম এ, এরকম তো আসবে না, এমসিকিউ আসবে। সুতরাং তোমাদের মেইন যে বিষয়টা সেটা মনে রাখতে হবে, এ ফিজিক্যালস টু এম এ, পি ইজিক্যালস টু এম ভি, ব্যাস এখান থেকে এই দুটোই মনে রাখতে হবে। আর স্টেপগুলো কি করে এলো বুঝে যদি যাও একাই পারবে। এবার দেখো আমাদের সিলেবাসে, ওয়ার ইজ মাই সিলেবাস, আচ্ছা এই তো সিলেবাসে। এবার দেখো নিউটনস লস অফ মোশন, এরপরে আছে হচ্ছে ইনারশিয়া, তারপর আছে ইউনিটস অফ ফোর্স। তো এই ব্যাপারটা আমি বলে দিই, ঠিক আছে। আর ইনারশিয়া ব্যাপারটা তোমরা কিন্তু জানো, ইনারশিয়ার বাংলা কি হচ্ছে জাড্য। ওই যে বলেছি না যে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে, আমরা পড়েছিলাম না যে হচ্ছে গাড়ি হঠাৎ করে থামলে বা হঠাৎ করে চলা শুরু করলে যাত্রীরা সামনের দিকে এবং পিছনের দিকে যে ঝুঁকে যায়, ওই যে ব্যাপারটা, ওটাই হচ্ছে ওই স্থিতিজাড্য গতিজাড্য এইসবের জন্য ওই ব্যাপারটাই হচ্ছে এই ইনারশিয়াতে কিন্তু আসবে। মানে ইনারশিয়া বা জাড্য বলতে ওই যে স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তুর যে গতিশীল থাকার প্রবণতা বা ওই ইচ্ছে টাইপের কিছু একটা বিষয়, ওই প্রবণতাটাই হচ্ছে ইনারশিয়া, মানে জাড্য। বোঝা গেল? এই ইনারশিয়াটা কিন্তু তোমরা সব বইতেই পেয়ে যাবে। আর নেক্সট কিভাবে এইগুলো আরও মানে আরও কত দূর কতটা পড়বে, কোথা থেকে পড়বে আমি অবশ্যই বলছি ভিডিওর শেষে। প্রথমে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করে নিই। তাহলে আমি চলে যাচ্ছি এবার ইউনিটস অফ ফোর্স। এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে ইউনিটস অফ ফোর্স এই বিষয়টাতে। তো ইউনিটস, এসআই ইউনিট, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, আর এই বইটা না আমার এই কারণেই আরও ভালো লাগে, আমি দেখেছি যে ওই সিলেবাসে যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বেশ মানে পরপর গুছিয়ে দেওয়া এবং সহজ সরল ভাষায় লেখা। তাই জন্য আমি আমার বেশিরভাগ ভিডিওতে আমি এই বই থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এসআই ইউনিট, বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। আর 1 নিউটন সমান সমান আমরা আবার লিখতে পারি হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর 1 কেজি ওয়েট সমান সমান 9.8 নিউটন অলসো। এটা না লিখে রেখো, এটা অনেক সময় এমসিকিউতে থাকে, এমসিকিউ প্রশ্নে দেখবে 1 কেজি ওয়েট ইজ ইকালস টু 9.8 নিউটন। এটা কি করে আসে আমি যখন নিউমেরিক্যালস করাবো তখন তোমাদেরকে বলে দেব। আরেকটা বিষয় হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট, ওকে, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আমার এই রাফ খাতাটা খুঁজতে দেরি হয়ে গেল, খাতাটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, যেই টু দ্য পয়েন্ট ইউনিটস অফ ফোর্স আমাদের যেরকমভাবে লেখা আছে সিলেবাসে, তো এই ব্যাপারটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, ওকে। এবং এই ব্যাপারটা মনে রাখতে হবে। আমরা এই যে রিলেশনটা এটাও কিন্তু দেখেছিলাম, 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এই রিলেশনটাও মনে রাখবে। আর সেই সঙ্গে এই পয়েন্টটাও একটুখানি মনে রাখবে, 1 কেজি ওয়েট সমান সমান 9.8 নিউটন, ওকে। এবার ইনারশিয়া ব্যাপারটাও এখান থেকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও।
বা ভিডিওটাকে থামিয়ে নিয়ে লিখে নিও। দেখো ইনার্শিয়া কি বললাম, যে ওই যে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। তাহলে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলে হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য, ইনার্শিয়া অফ মোশন হচ্ছে গতিজাড্য। আর একটা হতে পারে, দেখো মনে করো এই একটা বস্তু, এখানে একটা বস্তু, আমরা এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছিলাম আগে, মনে করো বস্তুটা এই ডিরেকশনে গতিশীল, ঠিক আছে। এবার যদি এই বস্তুটাকে আমরা এই দিক থেকে একটা ফোর্স দিই, তাহলে কি এই বস্তুটার এই দিকে থাকবে? মনে করো একটা ফুটবল, তাহলে ও কোথায় যাবে? এই দিকে যাবে। তাহলে এই যে কিন্তু ওর একটা টেন্ডেন্সি থাকবে এই দিকে চলার, ঠিক আছে। তো ওই যে ডিরেকশন না চেঞ্জ করার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন। মানে গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকার প্রবণতা, আর একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে যে বস্তু, সেই নির্দিষ্ট দিকে যাওয়ার প্রবণতা বা অন্য দিকে না যাওয়ার প্রবণতা, এগুলোই হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, মোশন অ্যান্ড ডিরেকশন। আশা করি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে ভালোভাবে। চলো চলে যাই এবার নেক্সট টপিকে। নেক্সট টপিক, আচ্ছা আমরা ইনার্শিয়াটা আমি বলে ফেলেছি, ইউনিটস অফ ফোর্স বলে ফেলেছি। এবার আমাকে বলতে হবে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স সম্পর্কে। ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। চলো, ইম্পালস এর বাংলা মানে হচ্ছে বলের ঘাত, বা এটাকে বলি আমরা ইম্পালস। এই ইম্পালসটা কি জিনিস? ইম্পালস হচ্ছে যখন ইম্পালস অফ এ ফোর্স ইজ এ মেজার অফ টোটাল এফেক্ট অফ দ্য ফোর্স। মানে এই ইম্পালসটা হচ্ছে একটা বলের এফেক্ট। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড দ্য টাইম ফর উইচ দ্য ফোর্স অ্যাক্টস। মানে যদি একটা বল, কোনো একটা বল মানে কোনো একটা ফোর্স যদি একটা নির্দিষ্ট সময় ধরে ফোর্স ইন্টু টাইম ডিউরেশন, একটা সময় ধরে প্রয়োগ করা হলো বা কোনো বস্তুর উপর আরোপিত হলো, তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে বলের ঘাত। মানে এই যে বল, সেটার ইম্প্যাক্টটা কি হচ্ছে, সেটার এফেক্টটা কি হচ্ছে। ওকে, এটা কিন্তু বলের ঘাত, কিন্তু ইটসেলফ ইজ নট আ ফোর্স। ওকে, ফোর্সের যে এফেক্টটা, ফোর্সের যে ইম্প্যাক্টটা, সেটাই হলো বলের ঘাত। তাহলে বলের ঘাত আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? ইম্পালস অফ এ ফোর্স ইজ এ মেজার অফ টোটাল এফেক্ট অফ দ্য ফোর্স। দাঁড়াও আমি বাংলাতে বলার চেষ্টা করি। মানে বিষয়টা হচ্ছে, কোনো একটা বস্তুর ওপর যদি কোনো নির্দিষ্ট মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করে, তাহলে এই বল আর হচ্ছে সময়ের গুণফলকে হচ্ছে বলের ঘাত বা ইম্পালস বলা হয়, ঠিক আছে। আর ইম্পালসের মাত্রা যদি বলো তোমরা, তাহলে ফোর্সের মাত্রা কি হবে? ফোর্সের মাত্রা মনে রাখতে হবে mL(T⁻⁻2) ইন্টু টাইমের মাত্রা হচ্ছে T⁻1 বা টি, তাহলে এই T⁻+1 - 2, তাহলে mL(T⁻−1). এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইম্পালসের মাত্রা, ঠিক আছে। এবার এই ইম্পালসটা আবার হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টামের সঙ্গে সমান হয়। ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, এইটা কিভাবে আমরা পাই সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। আবারও চলে আসি আমি আমার মোস্ট ফেভারিট বইটা নিয়ে। চলো এখান থেকে দেখো, খুব সুন্দর করে ডিরাইভ করে দেওয়া আছে। যে যেমনটা বললাম না, মনে হয় এই বইটা দেখলে আমার মনে হয় যে সিলেবাসের যে থিওরিগুলো, বিশেষ করে এই বইটাতে খুব বেশি ম্যাথামেটিক্স নেই, নিউমেরিক্যালস নেই। তো মানে যদি বলো যে ওই পরীক্ষার জন্য কি খুব বেশি কার্যকরী, না, একদমই না, ঠিক আছে। কেননা আমাদের পরীক্ষাতে SLSTতে কি আসে? MCQ আসে, নিউমেরিক্যালস বেশি আসে, থিওরি থেকে অনেকটা কম আসে অ্যাজ কম্পেয়ার টু নিউমেরিক্যাল। তো এখানে নিউমেরিক্যালস বেশি নেই, কিন্তু থিওরিটা না, দেখতে পাচ্ছ কত একটা সরু একটা বই, খুব একটা মোটা না, কিন্তু থিওরিটা এমনভাবে লেখা আছে, মানে টু দ্য পয়েন্ট, যতটুকু লাগবে ততটুকু করেই লেখা আছে। সেই জন্য
মানে এই বইটা আমার এসএলএসটির জন্য, এসএলএসটির ক্লাস তৈরি করার জন্য মানে খুবই কাজে দিচ্ছে আর কি। তো দেখো, ইম্পালস ইজ ইকালস টু বললাম যে ফোর্স ইনটু টাইম। তো সেটার থেকে আমরা কিভাবে দেখাতে পারি যে ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। তোমরা কিন্তু এই বিষয়টাও কিন্তু ছোট্ট করে লিখে নেবে, ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, এটা লাগবে নিউমেরিক্যালসের ক্ষেত্রে। ওকে, তো শুরু করো এখান থেকে। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে প্রথমে ইম্পালস ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু টাইম ডিউরেশন বা এফ ইন্টু টি, সেটা তো আমরা লিখেই নিয়েছি। এফ ইজ ইকুয়ালস টু ডিপিডিটি, এটা আমরা কোথার থেকে জানি? ওই যে নিউটনের সেকেন্ড ল অফ মোশন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতি, সেখান থেকেই আমরা এই এফ ইজ ইকুয়ালস টু ডিপিডিটি লিখতে পারি। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, কি বলে সেটাকে, বজ্র গুণ, তাই না? কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে ডিপি সমান সমান পেয়ে যাব এফ ডিটি। এবার আমাদের করতে হবে কি, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটিং বোথ সাইড। তো এই মোমেন্টাম আমরা ধরি ইনিশিয়াল মোমেন্টাম P1, ফাইনাল মোমেন্টাম P2। আর ইনিশিয়াল যখন আমাদের মনে করো ক্যালকুলেশনটা শুরু হলো, সেই টাইমটা আমরা ইনিশিয়ালি 0 ধরবো। 0 থেকে টাইম হচ্ছে T, লোয়ার লিমিট 0, আপার লিমিট T, এফ ডিটি। এফটাকে আমরা এফ ডিটিটাকে আমরা বাদিকে নিয়ে আসি এরপরে। আর এই ডিপি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কী হয়? এক্স, ইন্টিগ্রেশন অফ ডিপি কী হবে? পি। তাহলে পি লোয়ার লিমিট আপার লিমিট P1 P2। আশা করি এই বিষয়গুলোও জানো, ঠিক আছে? তো এই বিষয়গুলো কেউ যদি না জানো আমাকে একটু বলবে, আমি নেক্সট যদি এই রকমের টপিক হয় তাহলে লিখে লিখে করাবো, ঠিক আছে? কিছুই না, জাস্ট আমাদের ইন্টিগ্রেশন কীভাবে সলভ করি, এটা একটা সিম্পল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকালস টু এক্স হয়। এবার যদি লিমিট থাকে মনে করো 1 to 2, তাহলে এখানে একটা দাগ দিতে হবে, তারপরে লিমিট বসাতে হবে 1 to 2। তারপরে কি করতে হবে, আপার লিমিটটা আগে বসাতে হবে এক্সের জায়গায়। আপার লিমিট হচ্ছে 2, মাঝখানে মাইনাস চিহ্ন, তারপর লোয়ার লিমিট 2 - 1, তাহলে 2 1। এইরকমভাবে লিমিটটা সলভ করতে হয়, আশা করি মনে পড়েছে। এখানেও সেই বিষয়টা। তাহলে এই আপার লিমিটটা আগে লিখব P2, তারপরে মাঝখানে মাইনাস চিহ্ন, লোয়ার লিমিট P1, জাস্ট লাইক 2 - 1, P2 - P1। ওকে, আর বাঁ দিকে এটাই থাকবে 0 to T এফ ডিটি। তাহলে এবার দেখো ডিটিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি কি পাবো? টি। তাহলে এফ ইন্টু টি মানে আমরা কি জানি? ইম্পালস, ফোর্স ইন্টু টাইম ডিউরেশন, ইম্পালস। তাহলে এটাকে আমরা বাঁ দিকটাকে আমরা ইম্পালস বলতে পারি, আর ডান দিকটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। মোমেন্টাম পরে কত হলো, মোমেন্টাম আগে কত ছিল, তাহলে সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম হয়ে গেল। দাস ইম্পালস ইজ ইকুয়ালস টু দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, তো এইখান থেকে এই পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে। ইম্পালস ব্যাপারটা আশা করি বুঝলে। এবার আমরা চলে যাব, নেক্সট রয়েছে আমাদের ইম্পালসিভ ফোর্স। এবার ইম্পালসিভ ফোর্সটা কী জিনিস? ইম্পালসিভ ফোর্স হচ্ছে বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেই বলকে ঘাত বল বা ঘাত সৃষ্টিকারী বল বলে। একটা যদি প্রথমে লিখি আমি, ইম্পালসিভ ফোর্স মানে এটা কিন্তু ইটসেলফ আ ফোর্স, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ঘাত বল, বলের ঘাত আর ঘাত বল। তো এই ব্যাপারটাই আগে বলে নিই, এটা কিন্তু ইটসেলফ আ ফোর্স ছিল না। আর যেহেতু ঘাত বলটা একটা বল, তাহলে এর মাত্রা কি হয়ে যাবে? বলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে ml T⁻²। তোমাদের জন্য এই মাত্রা নিয়ে আমি একটা ভিডিও করব, এবং সেই ভিডিওটা এত বেশি ইম্পর্টেন্ট হবে, একদম আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে কোনো ধরনের মাত্রা বের করে নিতে পারবে তোমরা যদি ওই ভিডিওটা দেখো। কিছুদিন পরে আসছে ভিডিওটা, আসবে, সময় মতো আসবে। আচ্ছা, তো এই ইম্পালসিভ ফোর্স যেহেতু ইটসেলফ একটা ফোর্স, তার মাত্রাটাও এই ফোর্সের মাত্রাই হবে। তো এবার তোমরা যদি কেউ যদি বলো বলের ঘাত আর ঘাত বল কি এক জিনিস? অবশ্যই না। দেখতে পাচ্ছ বলের ঘাতের মাত্রা হচ্ছে ml T⁻⁻1 আর ঘাত বলের মাত্রা হচ্ছে ml T⁻²। তাহলে এক হয় কি করে? দুটো বিষয় এক নয়, ঠিক আছে? তাহলে ঘাত বল কি বললাম? যদি একটা লার্জ ফোর্স বা বৃহৎ মানের একটা বল, লার্জ ফোর্স যদি খুব অল্প সময়ের জন্য কাজ করে, শর্ট
পিরিয়ড অফ টাইম। একটা বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেই যে লার্জ ফোর্সটা সেটাকেই বলে হচ্ছে ঘাত বল বা ঘাত সৃষ্টিকারী বল। যদি এই ঘাত বলের উদাহরণ বলো, ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ব্যাট দিয়ে যে বলে আঘাত করে, ঠিক আছে, ব্যাট দিয়ে যে বলে আঘাত করে, ব্যাট দ্বারা বলে আঘাত, এটা হচ্ছে এই ইম্পালসিভ ফোর্সের এক্সাম্পল। আর যদি বলো যে হচ্ছে বলের ঘাতের এক্সাম্পল কি হবে, মনে করো কোনো এম ভরের যদি বস্তুর উপর টি সময় ধরে এফ বল ক্রিয়া করা হয়, তাহলে বলের ঘাত হয়ে যাবে এফ ইন্টু টি, ঠিক আছে। এটাই হচ্ছে বলের ঘাত আর ঘাত বলের সম্পর্ক বা তোমরা বলতে পারো ডিফারেন্স বা দুটো কী জিনিস সেই বিষয়ের আলোচনা। এবার এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস আমরা করব পরের ভিডিওতে। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসগুলো তোমাদেরকে দেখতেই হবে, করতেই হবে সলভ। আচ্ছা, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স হয়ে গেল। এবার এই বিষয়টা, আচ্ছা কত মিনিট হয়েছে? 31 মিনিট। ইয়েস, আই ক্যান কন্টিনিউ। যদি এটা 1 ঘন্টার বেশি হয়ে যেত তাহলে কন্টিনিউ করা যেত না, কেননা সেই ভিডিওগুলো আপলোড হতে না মোটামুটি 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা ধরে একটা ভিডিওর পেছনে ওয়েট করা, সেই ভিডিওটা তৈরি করা, তারপর তোমার মনে করো মেটেরিয়ালস কালেক্ট করা, মানে অনেক লেন্দি একটা প্রসেস। মানে ইউটিউবে ভিডিও যারা আপলোড করে তারা জানো যে বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয়, খুব একটা কঠিন, টাইম কনজিউমিং একটা ব্যাপার। থাম্বনেইল সেট করতে হয়, টাইটেল লাগাতে হয়, ট্যাগ লাইন দিতে হয়, অনেক ব্যাপার থাকে। আর তার মধ্যে আপলোড করতে যদি মোটামুটি 2 ঘন্টা সময় লাগে, তো তাই জন্যই আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব 1 ঘন্টার কম রাখা, সেটা মানে আমার সুবিধের জন্য। তা না হলে আমি আপলোড করতে পারবো না ভিডিওগুলো, মানে অর্ধেক আপলোড হয়ে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি একটা চেষ্টা করেছিলাম 1 ঘন্টার বেশি করার, তো সেটা হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট হচ্ছে না সেহেতু চেষ্টা করব এখন থেকে যে 1 ঘন্টার মোটামুটি কম রাখার। চলো তাহলে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স আমরা দেখে নিলাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই ব্যাপারটা একটু দেখে নিই। এরপরে কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে খুব সুন্দর কিছু নিউমেরিক্যালস আলোচনা করব। আর যেমনটা বললাম তোমাদেরকে অবশ্যই দেখতে হবে সেই ভিডিওটা। আচ্ছা, কনজারভেশন আমি আমার বই থেকেই অবশ্যই, আচ্ছা নিউটনের থার্ড লটা কি আমি বললাম? নিউটনের থার্ড ল আমি স্কিপ করে যাচ্ছি, দিস ইজ নট ফেয়ার। ওকে, সরি, নিউটনের থার্ড ল স্কিপ করে যাচ্ছিলাম, যদিও বলার মতো খুব বেশি কিছু নেই নিউটনের থার্ড লতে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে দুটো বস্তু মনে করি, এ একটা বস্তু, বি একটা বস্তু, তাহলে এফ বি এ হচ্ছে, এফ বি এটা কি? এফ বি এটা হচ্ছে ফোর্স অন দ্য বডি বি ডিউ টু এ অর বাই এ। আর এফ এ বিটা কি? এফ এ বিটা হচ্ছে এই এ বস্তুর ওপরে হচ্ছে বি বস্তুর দ্বারা প্রযুক্ত বল, ঠিক আছে। এফ এ বি দ্য ফোর্স অন বডি এ বাই বি, মানে এফ এ বি যদি লিখি তার মানে এ বডির কথা বলছি, এফ বি এ মানে হচ্ছে বি বডির কথা বলছি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে দেখো, এই বস্তুটা এর উপর এদিক থেকে বল প্রয়োগ করছে, এই বস্তুটা এর উপর এদিক থেকে বল প্রয়োগ করছে, তো দুটো ডিরেকশন আলাদা। ভেক্টরের থেকে আমরা জানি যে দুটো অ্যাকশন যদিও সমান হবে, কিন্তু তাদের যে ডিরেকশনটা সেটার জন্য কিন্তু আমাদের একটা মাইনাস চিহ্ন বসাতে হবে, অর্থাৎ এফ এ বি ইজ ইকালস টু মাইনাস অফ এফ বি এ। বোঝা গেল? এই ডিরেকশনটার বিষয়টা একটুখানি খেয়াল করতে হবে। এরপর আর কি কিছু রয়েছে এখান থেকে শেয়ার করার? না, সেরকম কিছু নেই। কিভাবে এলো সেটা ডিরাইভেশনটা আমাদের প্রয়োজন নেই, এই ইন ডিটেলসে এগুলোর প্রয়োজন নেই।
তবু তোমরা যদি মনে করো এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। আর এখানে কি আছে, হ্যাঁ এক্সাম্পলগুলো, হ্যাঁ ওয়েন এ পার্সন ওয়াক অন দ্য গ্রাউন্ড, আচ্ছা যখন আমরা সমতলের মধ্য দিয়ে হাঁটি, যখন সুইমিং করি, ইন জেট প্লেনস অর রকেটস, তো এই সমস্ত ক্ষেত্রে ওয়েন এ গান ইজ ফায়ার্ড, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র এর বা এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রকে ইলুস্ট্রেট করে এই ঘটনাগুলো। ABCD 4টে ঘটনা দেওয়া আছে, জাস্ট একটু তোমরা দেখে নিতে পারো এখান থেকে। আর এখানে তেমন কিছু নেই থিওরি আলোচনা করার। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। তো নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র বলা হয়েছে, মোমেন্টামের কথা বলা হয়েছে, ইম্পালস বলা হয়েছে, ফোর্সের ইউনিট বলা হয়েছে। চলো আমরা দেখে নিই। এটা আমি একটু লিখে এক্সপ্লেন করছি, কেননা তোমাদের বুঝতে অসুবিধে হবে না হলে। আমরা এবার ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মানে যেই বিষয়গুলো একেবারে এক্সপ্লেন না করলেই নয়, সেগুলো কিন্তু আমি অবশ্যই লিখে লিখে এক্সপ্লেন করে দেব। আর যেগুলো মোটামুটি তোমরা সহজেই বুঝে যাবে সেগুলো আমি বই থেকেই এক্সপ্লেন করব, ঠিক আছে। এবার এই যে কনজারভেশন অফ মোমেন্টাম, বা এটাকে আমরা কি বলি, লিনিয়ার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তাই তো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এটা কি বলেছে, এই সূত্র অনুযায়ী টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ এ সিস্টেম ইজ কনস্ট্যান্ট ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম ইজ 0। মনে করো আমরা দুটো বডি কল্পনা করি, দুটো বডি নিয়ে একটা সিস্টেম গঠিত হয়েছে। এটা ধরি বডি এ, এটা ধরি বডি বি, ঠিক আছে। তাহলে আমরা যদি বাইরে থেকে কোনো নেট এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে যদি এফটা যদি 0 হয়, ঠিক আছে, এফ 0 হলে কি হবে, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট। এফ 0 হলে হচ্ছে ডিপি ডিটি ইজ ইকুয়ালস টু 0। ডিপি ডিটিটা কেন 0 হলো, দেখো বলেছে পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, মনে হচ্ছে বিষয়টা তোমাদের কাছে জটিল হয়ে যাচ্ছে। ফরগট অ্যাবাউট দিস লাইন, ওকে, এই লাইনটা ভুলে যাও। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রটা কি, এই সূত্রটা বলেছে যে কোনো সিস্টেমের ওপর বাইরে থেকে যদি আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, অর্থাৎ এফটা যদি 0 হয়, কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তাহলে তার যে লিনিয়ার মোমেন্টাম সেটা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এফ ইজিক্যালস টু 0 হলে পি ইজিক্যালস টু কনস্ট্যান্ট। দিস ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম অর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তো এবার পিটা যদি কনস্ট্যান্ট হয়, পিটা কনস্ট্যান্ট হলে আমরা কি জানি, ম্যাথের নিয়ম অনুযায়ী ডিপি ডিটি অর ডিডিটি অফ পি ইজিক্যালস টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা কিন্তু সূত্র, ঠিক আছে। পি ইজিক্যালস টু কনস্ট্যান্ট হলে তার যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম, ডিপি ডিটি ইজিক্যালস টু 0 হয়ে যায়। তাই জন্য এটা আমি আগে লিখেছিলাম, ওকে। তো আশা করি ক্লিয়ার, এটা আমি এখন কেটেই দিচ্ছি। সংরক্ষণ সূত্রটা আমি আবারও বলছি, যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, নেট এক্সটার্নাল ফোর্সটা যদি 0 হয়, তাহলে সেই সিস্টেমটার লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, এটাই হচ্ছে সূত্র। তাহলে এবার নেক্সট আমরা প্রসিড করি ফার্দার। ইফ উই প্রসিড, তাহলে কি পাবো, পিটা যদি কনস্ট্যান্ট হয়, ডিপিডিটিটা 0 হয়ে যাবে আমাদের, ওকে। এবার ডিপিডিটি যদি 0 হয়ে যায়, বা ওই একই রকমভাবে পি ইজিক্যালস টু কনস্ট্যান্ট হলে ডিপিডিটিটা 0। এবার দুটো বডি আমরা ধরেছি, এটার ধরি মাস হচ্ছে m1, বি বডির হচ্ছে m2।
এবার ইনিশিয়াল ভেলোসিটি ধরি u1, এটা হচ্ছে u2, ঠিক আছে। এবার এই দুটো বস্তু এই এ এবং বি মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি u1 অ্যান্ড u2 একটা স্ট্রেট লাইনে মুভ করছে, এবার কিছু সময় পরে মনে করো এ আর বি এর কলিশন হলো, ঠিক আছে। কিছু সময় পরে এ আর বি এর কলিশন হলো। এবার কলিশনের পরে কি হবে, আফটার কলিশন লেট দ্য বডিজ মুভ উইথ ভেলোসিটিস v1 অ্যান্ড v2 উইথ সেম ডিরেকশন। তো এই ব্যাপারটা, এই ছবিটা হচ্ছে ডিউরিং কলিশন, এটা হচ্ছে বিফোর কলিশন। এবার ধরি আফটার কলিশন এরা কি হবে, ওই ধরো একই ডিরেকশনে আবার মুভ করছে, ওকে, একই ডিরেকশনে, এটা হচ্ছে আফটার কলিশন। কিন্তু তাদের ভেলোসিটিটা মনে করি এটা এ বি। আফটার কলিশন তাদের ভেলোসিটি হয়ে যাবে হচ্ছে মনে করো v1 অ্যান্ড v2, ঠিক আছে। বিফোর কলিশন ভেলোসিটি ছিল u1 অ্যান্ড u2। এবার দেখো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি আফটার কলিশনে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, ডি ডিটি। প্রথমে এ এবং বি আলাদা আলাদা করে করি। এ বস্তুটা ধরো, প্রথমে এ বস্তুটার জন্য আফটার কলিশন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এ বস্তুর মাস হচ্ছে m1 আর ভেলোসিটি আগে ছিল u1, পরে হলো v1, তাহলে চেঞ্জ কত হলো v1 মাইনাস u1, তাহলে m1 v1 মাইনাস u1 ডিভাইডেড বাই টি হয়ে যাবে, ডিভাইডেড বাই টাইম। অ্যাকচুয়ালি এম ভি মানে তো হচ্ছে আমাদের সেই পি, ভর ইন্টু বেগ মানে ভরবেগকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাচ্ছি, সেটাই এখানে লেখা। এ বস্তুর জন্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ওকে। একই রকমভাবে বি বস্তুর জন্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা হবে সেটা সমান হবে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল এফ এ বি ইজ ইকালস টু, দাঁড়াও আমি আগে লিখে নিই, ঠিক আছে। তো বি বস্তুর জন্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কী হবে, বি এর মাস হচ্ছে m2, ভেলোসিটি v2 মাইনাস u2 ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর বি আফটার কলিশন, ওকে। এবার এম ভি বাই টি। এবার আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা জানি হচ্ছে এক্স ইজ ইকালস টু ভিটি, মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ইজ ইকালস টু ভেলোসিটি ইন্টু টাইম। আবার ভি ইজ ইকালস টু আমরা জানি এটি, তাই তো, ভি ইজ ইকালস টু এটি। এফ ইজ ইকালস টু আমরা জানি এম এ। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখান থেকে আবার আমরা লিখতে পারি টি বা হচ্ছে ভি বাই টি ইজ ইকালস টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই টি ইজ ইকালস টু আমরা লিখতে পারি এ, তাই তো। এই ভি বাই টি এইটুকু যদি আমরা মনে মনে এ ধরি তাহলে এম ইন্টু এ, এফ মানে হচ্ছে এম এ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে এফ অফ এ বি। নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এই এফ এ বি সমান সমান হয়ে যাবে এটা। আর নিউটনের একই রকমভাবে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়ালস টু দ্য ইজ প্রপোর্শনাল টু ফোর্স, সেকেন্ড ল থেকে জানি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এফ বি এ, বি বস্তুর উপর প্রযুক্ত বল ডিউ টু এ, এ বস্তুর উপর প্রযুক্ত বল ডিউ টু বি ইজ দিস অ্যান্ড দিস। এটা হচ্ছে এফ এ বি, এটা হচ্ছে এফ বি এ। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই এফ এ বি সমান সমান মাইনাস অফ এফ বি এ। সুতরাং আমরা কি লিখতে পারি, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ দিস, ওকে, অবশ্যই আমরা লিখতে পারি। আচ্ছা আমি একটা নতুন পেজ নিই। আচ্ছা চলো এবার তাহলে আমরা লিখতে পারি, এটা যেহেতু আমাদের এফ এ বি, m1 v1 মাইনাস u1 বাই টি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ m2 v2 মাইনাস u2 বাই টি। এই বিষয়টা এই জন্যই লিখছি কেননা মুখে বললে শুধু একটু হজবরল হয়ে যেত, বুঝতে না। এবার দুই দিক থেকেই আমরা
টি ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি m1 v1 মাইনাস, গুণ করে দিই, m1 u1 ইকুয়ালস টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। এবার সাজিয়ে লিখি m1 v1, এটাকে এদিকে নিয়ে আসি, প্লাস m2 v2 ইজ ইকুয়ালস টু m1 u1 এ দিয়ে গেলে প্লাস হয়ে যাবে m2 u2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই যে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সংরক্ষণ সূত্রটা হচ্ছে এরকম পাই যে একটা সিস্টেম এ আর বি এর জন্য তাদের যে মাস অ্যান্ড ভেলোসিটি বা মোমেন্টামের যে রিলেশন সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? তো এটার থেকে আমরা লিখতে পারি মোমেন্টাম অফ অ্যান আইসোলেটেড সিস্টেম বিফোর কলিশন, এটা হচ্ছে বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু আফটার কলিশন। তো এটা আমাদের আগে পরে হয়ে গেছে, এটা যদি এদিকে লিখি এদিকে যদি এদিকে লিখি একই হবে। এটা হচ্ছে আফটার কলিশন ইজ ইকুয়ালস টু বিফোর কলিশন। কি? momentum of an isolated system. Momentum of an isolated system before collision is equals to momentum of an isolated system or momentum of the system after collision. Okay, তো এটাই হচ্ছে আমাদের ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি আবারও বলে দিচ্ছি, মোমেন্টাম অফ অ্যান আইসোলেটেড সিস্টেম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু মোমেন্টাম অফ দ্য সিস্টেম আফটার কলিশন। মোমেন্টাম অফ দ্য সিস্টেম আফটার কলিশন। তো এটাই আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার দেখো একটা ইম্পর্টেন্ট কেস আলোচনা করব। কেস হচ্ছে বুলেট যখন ফায়ার করা হয় একটা গান থেকে। তো বুলেট ইজ ফায়ার্ড ফ্রম আ গান। ওকে, তখনকার যে কেসটা সেটা কি হবে, মনে করি মানে এটা কিভাবে এক্সপ্লেন, বিফোর ফায়ারিং মোমেন্টাম অফ দ্য সিস্টেম, সিস্টেমটা কি হবে, গান প্লাস বুলেট দুটোই থাকবে, গান প্লাস বুলেট, মানে বিফোর ফায়ারিং মোমেন্টাম অফ দ্য সিস্টেম কি হবে, ফায়ারিং করার আগে বুলেটটাও স্থির গানটাও স্থির, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। স্থির মানে ভেলোসিটিগুলো জিরো, তার মানে গান আর বুলেটটাকে যদি আমরা ভেলোসিটি যদি u1 এবং u2 ধরি বিফোর কলিশন, u1 জিরো u2 জিরো, তাহলে এই যে পার্টটা আমাদের m1 ইন্টু u1 ইন্টু m2 ইন্টু u2 এই পার্টটা আমাদের জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা ধরি যে আফটার কলিশন, ধরি আফটার কলিশন, এখানে তো আফটার কলিশন হবে না, যে যখন আমরা বন্দুক থেকে গুলিটাকে ছাড়লাম বা গুলি যখন করা হলো, ফায়ারিং যখন করা হলো, ধরি v1 হচ্ছে বুলেটের ভেলোসিটি আর v2 হচ্ছে বন্দুকের ভেলোসিটি, আর m1 হচ্ছে বুলেটের মাস, m2 হচ্ছে বন্দুকের মাস। তাহলে এই দিকটা আমাদের জিরো হয়ে গেল। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি বের করব, v2 বের করব। আমরা লিখি m2 v2 সমান সমান মাইনাস m1 v1। v2 মানে হচ্ছে আমাদের বন্দুকের যে গতিবেগ সেটা বের করব, v2 সমান সমান মাইনাস m1 বাই m2 ইন্টু v1। এবার এই যে নেগেটিভ সাইন, ঠিক আছে, এই v2টা হচ্ছে ওই বন্দুকটা যে একটু পিছিয়ে যায়, ওই বন্দুকের যে গতিবেগ সেইটা আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। কিন্তু এই ফর্মুলাতে যে মাইনাস সিম্বলটা আসছে, তো এই মাইনাস সিম্বলটার মানে কি, এই নেগেটিভ সাইনটা দেখায় যে
বন্দুকের যে গতি সেটা হচ্ছে বুলেটের থেকে অপোজিট। তার মানে একটা বন্দুক থেকে, আমি ভালো আঁকতে পারি না, আমি জাস্ট একটা সিম্বল আঁকছি। এটা মনে করো বন্দুক, এটা হচ্ছে গুলি। তো গুলিটা যখন বন্দুক থেকে ছাড়া হচ্ছে তখন বন্দুকটা যে এই পিছনের দিকে যায়, মানে তাদের যে গতিবেগের যে দিক সেটা বিপরীত, ওই দিকটাকে নির্দেশ করার জন্যই এই নেগেটিভ সাইনটা আসে, ওই দিকটার জন্য। ঠিক আছে? তো দ্য নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ভেলোসিটি অফ গান ইজ অপোজিট ডিরেকশন টু দ্যাট অফ ভেলোসিটি অফ বুলেট। তো এটা আমরা যদি M1 V1টাকে যদি না লিখে বাকি টার্মের সাহায্যে বা M2 বন্দুকের যে মাস সেটার রেসপেক্টে যদি লেখার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি V2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু M2। অর্থাৎ বন্দুকের ভর যত বেশি হবে তার গতিবেগ তত কম হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই ট্রিক্সটার থেকে বা এই কনসেপ্টটার থেকে কিন্তু অনেক রকমের প্রবলেম আসে এবং আসতে পারে। বিষয়টা আমি আবারও বলছি যে এই V2-র সঙ্গে M2 সম্পর্ক এই ইকুয়েশনটার থেকে আমরা কিভাবে বের করতে পারি। দেখো V2 ওপরে আছে আর M2 হচ্ছে 1/M2 হিসেবে আছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে V2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু M2, অর্থাৎ বন্দুকের মাস বা বন্দুকের ভর যত বেশি হবে বন্দুকের যে গতিবেগ সেটা তত কম হবে। বোঝা গেল? তো again where is our syllabus? yes, তো এই হচ্ছে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হলো। এবার ওই প্রত্যেকটা ভিডিও শেষে আমি যেমন টিপস অ্যান্ড ট্রিক্স বলি যাতে তোমাদের প্রিপারেশন 100% হয়, তোমরা কি করবে। এবার নেক্সট, আমি তো মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদেরকে বলে দিয়েছি যেগুলো তোমাদের করতেই হবে, এবং মেইনলি যেই কনসেপ্টগুলো, যেই ইকুয়েশনগুলোর উপর বেস করে প্রশ্ন আসে সেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। এবার তোমাদের কি করতে হবে, তোমাদের যার কাছে যে বই থাকুক না কেন, 3-4টে বইও যদি থাকে, সেই 3-4টে বইতে এই টপিকগুলোর উপর কী কী ধরনের নোট আছে জাস্ট একবার করে রিডিং পড়বে। সেখান থেকে যেটা মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট লাইন সেগুলো পড়বে, সেগুলো নিজের মতো করে নোট তৈরি করবে। তারপরে তার শেষে, সেই বইয়ের শেষে সেই টপিক রিলেটেড যত রকমের প্রশ্ন আছে, যতগুলো প্রশ্ন আছে, ওই আবারও একই আমি 1000 লক্ষ কোটি কোটি বার তোমাদেরকে মনে করিয়ে দেব, কেননা আমি চাই তোমরা খুব ভালো করে পড়ো। এই পরীক্ষা আবার কোন জন্মে হবে কোনো ঠিক নেই, ভালো করে পড়ো, সবাই চান্স পাও। তো আমি যেভাবে ভার্বালি বা হেল্প করতে পারি বা ভিডিও দিয়ে হেল্প করতে পারি বা যদি একটু মোটিভেট করতে পারি, সেটা আমার জন্য মানে আমি নিজের কাছে আর কি হয় না একটা ফিলিংস, গুড ফিলিংস, তো সেই জন্যই আমি করছি তোমাদের জন্য এই কাজগুলো, সেই জন্য করছি জাস্ট নিজে একটু খুব ভালো ফিল করার জন্য। আর তোমাদের জন্য যদি সত্যি কিছু করতে পারি, তোমাদের যদি সত্যি ভিডিওগুলো কাজে লাগে, অবশ্যই আমি খুব খুশি হব। আর যেই বিষয়টার থ্রুতে এই কথাগুলো এলো যে আমি তোমাদেরকে 1000 বার, কোটি বার, লক্ষ বার মনে করিয়ে দেব কিভাবে পড়তে হবে, কারণ আমি চাই তোমরা ভালো করে পরীক্ষাটা দাও এবং চান্স পাও, কারণ এই পরীক্ষা আবার কবে হবে কে জানে। তো তোমাদের কাছে যতগুলোই বই থাকুক না কেন, এই টপিকগুলো থেকে মোটামুটি কোন লেভেলের প্রশ্ন আসে, প্রশ্ন সেট হচ্ছে, সেই সবগুলো প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে নিজেদেরকেই। দেখো, যে কোনো কোচিং সেন্টারে আমি শিওর কোনো টিচার কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা থিওরি ধরে 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 ওরকমভাবে কিন্তু গুলিয়ে খাওয়াবে না। It's your responsibility. You have to make all those points, all those numerical problems you have to solve. ম্যাক্স টু ম্যাক্স একটা টপিক থেকে একটা টিচার কতটা করাবেন? 10 থেকে 12টা, তার বেশি তো করাবে না, কোনো টিচারই করাবে না। তো এটা তোমার রেসপন্সিবিলিটি, তোমাকে করতে হবে। তোমার কাছে যত রকমের বই আছে সেই এই টপিক থেকে কী কী ধরনের প্রশ্ন আসছে, আর ওইটা মাথায় রাখতে হবে। আমরা JEE অ্যাডভান্স লেভেলের সলভ করব না, কোনো দরকার নেই। প্রত্যেকটা ভিডিওতে আমি এটা মনে করিয়ে দেব। আর যদি ভাগ্য খুব খারাপ হয়, কিন্তু মানে আসবে না, যেই অ্যাডভান্স লেভেলের ওই লেভেলের প্রশ্ন আসে না সাধারণত, কোনো দিনও আসেনি। তো
আর এইবারও আসবে না। তো তোমরা তোমাদের মতো করে একটা খুব ভালো লেভেলের নিউমেরিক্যালস, ভালো লেভেলের একটুখানি থিওরি আরও একটুখানি অ্যাড করে কিন্তু তোমাদের তৈরি করতে হবে আফটার দ্যাট ভিডিও অলসো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা প্রায় 1 ঘন্টা হতে চললো, এর থেকে বেশি বড় করা যাবে না, তাহলে আমি আপলোড করতে পারবো না, আপলোড হবে না। তো ভিডিওটা শেষ করব, তার আগে বলে রাখি নেক্সট ভিডিওতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু নিউমেরিক্যালস আসবে বেসড অন অল দোজ টপিক উইচ উই হ্যাভ কমপ্লিটেড টুডে। তো কেউ মিস করো না। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের পরিচিত জনদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও, খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।